আমন্ত্রণ নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরেভ। বাত ব্যথা অতি সাধারণ তবে দীর্ঘমেয়াদী একটি জয়েন্ট সংক্রান্ত সমস্যা। আমাদের মাঝে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা হাড় কিংবা জয়েন্ট ব্যথায় দীর্ঘদিন ধরে ভুগছে। তবে এই ব্যথাটি যে বাত ব্যথা কিংবা ছোট ছোট জয়েন্টগুলোতে ব্যথাটি আসলে কি কারণে হয়ে থাকে, আমরা অনেকে এই বিষয়টি নিয়ে সচেতন নই। গবেষণা বলছে বাংলাদেশ সহ বিশ্বব্যাপী প্রতি 10 জন ব্যক্তির মাঝে অন্তত 3 থেকে 4 জন ব্যক্তি তার জীবনের কোনো না কোনো পর্যায়ে কোনো না কোনোভাবে জয়েন্ট ব্যথায় ভোগেন। তবে এই ব্যথাগুলোকে নিয়ে সচেতন থাকাটা কতটুকু জরুরি? দর্শক, আজ আমরা কথা বলবো বাত ব্যথা নিয়ে, এবং এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন একজন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক। উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি সাবেক চেয়ারম্যান রিমাটোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, জয়েন্ট ব্যথা সংক্রান্ত যে কোনো পরামর্শের জন্য আপনারা চাইলেই ফোন দিতে পারেন টেলিভিশন স্ক্রলে দেখানো নাম্বারে। আমরা চেষ্টা করব আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করবার। তবে অবশ্যই ফোন করার আগে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখুন। স্যার, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, বাত ব্যথা নিয়ে আমরা আজ কথা বলবো, এবং বিশ্বব্যাপী সারা দেশে অসংখ্য ব্যক্তি বাত ব্যথায় ভুগছেন। শুরুতে একটু জানতে চাই যে এই বাত ব্যথাটা আসলে কি ধরনের ব্যথা এবং কি কি ধরনের ব্যথায় আক্রান্তের ঝুঁকিতে রয়েছে, ধরনগুলো কি কি? ভালো প্রশ্ন। উপাত্ত হলো আমরা নিজেরা যে রিসার্চ করেছি, বাংলাদেশে 26% মানুষ, শতকরা 26 জন জীবনের কোনো না কোনো সময়ে বাত ব্যথার কষ্টে ভোগেন। মানে 100 জনের 26 জনটা একটা বড় নাম্বার। এটার ভিন্নতা আছে, বিভিন্ন দেশে এর চাইতে বেশিও আছে। আবার আমাদের দেশেও শহরের জীবনের এই প্রবণতা আর এই রেট এবং গ্রামের রেট একটু পার্থক্য। আচ্ছা, এটি হলো আমাদের দেশের চিত্র। আরেকটি চিত্র বলি যে সবচেয়ে কমন মানে সাধারণ যেই বাতের কষ্টটা আমরা সবাই ভুগি, সেটা হলো কোমরে ব্যথা বা মাজা ব্যথা। এটা দেখা গেছে যে ডাক্তাররা এই সাবজেক্টের প্র্যাকটিস করেন, ওনাদের চেম্বারের প্রায় 35 থেকে 40% রুগী, উনি যদি ধরা যায় যে যদি উনি 100 পেশেন্ট দেখেন, তার 35 থেকে 40 জন রুগী কিন্তু এই কোমরের ব্যথা নিয়ে ডাক্তার দেখান। আচ্ছা, সারা পৃথিবীব্যাপী এই স্ট্যাটিস্টিক্সটা প্রায় একই রকম, আমাদের দেশের বেলায় ঠিক একই রকম। এটাতে বুঝাতে চাচ্ছি যে আমরা আসলে জীবন আমাদের যাপন করি, আমাদের জীবনটা চলে যায়, কিন্তু অনেক মানুষই আমাদের আছেন যারা অনেক কষ্টে এই জীবন যাপন করেন, কষ্ট করেই কিন্তু দৈনন্দিন কর্মকাণ্ডগুলি করেন। আপনার প্রশ্নটি ছিল যে বাত ব্যথা কেন হয়, কি কারণে বাত ব্যথা হচ্ছে, এটা আমরা জানবো স্যার। কিন্তু মানে এই যে বাত ব্যথা হচ্ছে, আপনার কাছে তো প্রতিনিয়ত রোগীরা আসছে বিভিন্ন ধরনের উপসর্গগুলো নিয়ে, কিন্তু সব বাত ব্যথা কি একই রকম? বাত ব্যথার ধরনগুলো কি কি? অবশ্যই না, মানে এটি ভিন্নতা আছে। তবে বাত ব্যথার রোগ ছোট বাচ্চা বয়স থেকে শুরু করে জীবনের শেষ দিন পর্যন্ত হতে পারে। আর এইটার ভিন্নতা হলো বাচ্চাদের এক ধরনের রোগ হয়, ওদের বাতের কষ্টগুলির একটা সাবগ্রুপ, নামই বলা হয় আলাদা। এটি ইংরেজিতে JIA নামে পরিচিত, জুভেনাইল ইডিওপ্যাথিক আর্থ্রাইটিস। ইংরেজি নাম অনেকগুলি আসবে, চেষ্টা করব ওগুলি বাংলাতে একটু বুঝিয়ে বলতে। এতে 2 বছর বয়সের সময় যে বাতের কষ্টটা হয়, ছোট ছোট জয়েন্টগুলি ফুলে যায়, এর সঙ্গে জ্বর হয়। এটাকে আবার একটা ইংরেজি নাম আছে আর কি, এই আপনার স্টিলস ডিজিজ বলি আমরা। নামগুলি ওরকম, তবে আমরা বুঝি এরকম। আবার কিছু বাচ্চা যাদের আপনার জয়েন্ট, পায়ের জয়েন্টগুলি, হিপ জয়েন্ট, এগুলি ফুলে ব্যথা হয়, এটা এক গ্রুপ। আরেকটা রোগ, এটা বাবা মার পরিবারে অনেকেরই থাকতে পারে, এটার পার্সেন্টেজটা আমরা এখনো বের করতে পারি নাই। এটিকে বলে সোরিয়াসিস। ত্বকের চলটা চলটা চামড়া উঠে, এখানে এখানে হাঁটুর সামনে দাগ থাকে, মাথায় বড় বড় খুশকি হয়, এটাকে বলে সোরিয়াসিস। এই রোগের 30% যাদের সোরিয়াসিস থাকে তাদের প্রায় 30% আবার এই বাতের রোগে আক্রান্ত হয়। এই বাতের রোগটা কিন্তু বাচ্চাদেরও হতে পারে। আরেকটা বাতের রোগ হলো পায়ের যে গোড়ালি, পায়ের গিরার যে জয়েন্ট, গোড়ালির জয়েন্টের পিছনে আমাদের যে একটা টেন্ডন আছে, যেটা দিয়ে আমরা হাঁটি, পা তুলে হাঁটি, অ্যাকিলিস টেন্ডন, এটাকে বলা হয় এনথেসাইটিস, যেটা যেখানে জায়গাটায় লাগে এটা এনথেসাইটিস বলে, এবং এটাকে বলা হয় এনথেসাইটিস রিলেটেড আর্থ্রোপ্যাথি। আবার একটা গ্রুপ আছে যেখানে আমরা আসলে এখনো কারণ বলতে পারছি না, এটা বলা হয় আনডিফারেন্সিয়েটেড। তবে আমাদের মনে রাখা ভালো, আমাদের কোনো বাচ্চার যদি চোখ লাল হয়, তীব্র ব্যথা হয়, ডাক্তারকে দেখাতে হয়। এটাকে বলে ইউভিআইটিস।
ইউভেটিসের সঙ্গে এই যে বাতের কষ্টটা বললাম এটা একটা সম্পর্ক আছে। আচ্ছা। আবার কোনো কোনো বাচ্চা বলবে যে আমি চোখে ভালো দেখছি না, মানে আমার দেখতে একটু কষ্ট হয় বা ব্যথা বলে, ওখানে কিন্তু সাবক্লিনিক্যাল, আমরা এই দুইটা কথার মানে বলি যে একটাতে উপসর্গ এত প্রকট যে বলা হয় অসুখটা হয়ে গেছে, আর একটাতে অল্প অল্প কষ্ট বলে ডাক্তাররাই নিরূপণ করতে পারে। চোখের ডাক্তার বলবেন যে না বাচ্চাটার ইউভেটিস হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তখন এই ধরনের বাতের কষ্টটা আমরা ভাববো। এর বাইরে বাতের ছোট বাচ্চাদের কিন্তু শরীরের কোথাও লাল লাল দাগ দানা এরকম উঠে, এগুলাকে আমরা বলি স্কিন র্যাশ, মুখের এই জায়গাগুলিতে লাল লাল হয়ে যায়, এটাকে বলা হয় ম্যালার র্যাশ। আবার এলবোর পাশপাশে এই ভি সাইন বলি, যেখানে পানি পড়ে গোসল করলে এই জায়গাগুলিতে আবার র্যাশ উঠে, রোদে গেলে এটা খুব কষ্ট পায়। এটাও কিন্তু ত্বকের দেখে উপসর্গ ত্বকের, এর সঙ্গে জয়েন্টে একটু ব্যথা ব্যথা থাকে, এগুলিকে যেমন আমরা বলি এসএলই রোগ, সিস্টেমিক লুপাস এরিথেমেটোসাস, আবার অন্যদিকে ডার্মাটোমায়োসাইটিস। এগুলি কিন্তু আবার বাতেরই রোগ। অনেক অনেক রোগীরই অনেক সময় আমরা বুঝি না, ইয়াং বয়সে বয়স হয়ে গেলেও হাতের আঙ্গুল দেখবেন ঘটনাগুলি ঘটে, আঙ্গুলগুলি মানে কালো হয়ে যায়। হওয়ার আগে কিন্তু এক গ্রুপের রোগ থাকে যেখানে এগুলা ঠান্ডা পানিতে হাতটা দিলে এটা হলো ফ্যাকাশে হয়ে যায়, তারপরে ফ্যাকাশে হওয়ার পরে আবার একটু গরমে তুললে লাল হয়, একটু ব্যথা হয়, এটাকে বলা হয় রেনল্ডস ফেনোমেনা। এখন এই রেনল্ডস ফেনোমেনা যাদের থাকে এদের বেলায় আবার কিন্তু ত্বক টাইট হয়ে যেতে পারে, প্রথম দিকে একটু ঠিক হয়, আঙ্গুলগুলি দেখে মনে হয় যেন মোটা মোটা হয়ে গেছে, অস্বাভাবিক এরকম, এটাকে বলা হয় রেনল্ডস ফেনোমেনা। এইটা যদি থাকে তখন কিন্তু এই যাদের এই রোগটা আবার হয়, আবার যখন আপনার আমি একবারই বলে দিচ্ছি যে বেশ কিছুদিন সাফার করলে মুখটা দেখে না এক্সপ্রেশন থাকে না, মনে হয় যে এখানে কোনো ভাঁজ নাই, কপালের ভাঁজটা নিতে পারে না, কথা যখন বলি তখন এই ভাঁজগুলি আমাদের পরিষ্কার ফুটে ওঠে না। এটাকে বলা হয় সিস্টেমিক স্ক্লেরোসিস রোগ। এই গ্রুপের রোগী এটা ছাড়াও শুরু হলে একটু জ্বর, ব্যথা বেদনা, শরীরের একটু কাশি, এই সারা শরীরে ভাল লাগে না, ক্লান্ত লাগে, এরকম উপসর্গ দিয়ে শুরু হয়ে এক গ্রুপের রোগীদের এই আঙ্গুলের মাথাগুলি কিন্তু কালো হয়ে যায়। কালো মানে আমাদের পচন ধরে, সোজা বাংলা কথায় আমরা যেটা বলি পচন ধরে। এই যে পচন ধরাটার উপসর্গটা পচন ধরা, কিন্তু এগুলিও এক ধরনের বাতের রোগ। এতে গেল আমাদের এরকম বিষয়গুলি। যারা আমাদের ইয়াং ছেলে মেয়ে, এদের বেলায় যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় 2 জন মাজা ব্যথা বাতে ভোগের। মাজা ব্যথা বাতের অনেক কারণ, যেটা আমরা বললাম যে এটা ডাক্তারদের কাছে বেশি যায়, সেখানে আমি অন্যভাবে বসছি, ভালো করে আমার বসার পজিশনটা ভালো ছিল না, বা কোনো মানুষ অনেকগুলি ওজন নিয়ে নিয়েছেন, আবার কোনো মানুষ দেখেন বাস রিক্সা এগুলাতে ওঠার সময়, অথবা বিশেষ করে বাস থেকে ওঠার সময় বা নামার সময় একটা পা জোরে করে দিয়ে নামলো, এরাও কিন্তু কোনো না কোনোভাবে আঘাত পায়। তো কোমরে আঘাত পাওয়া জনিত বাতের কষ্টটা এই প্রকোপ অনেক বেশি। তার মানে একজন মানুষ আঘাত পেল, আঘাত থেকেও বাতের ব্যথা শুরু হয়ে যেতে পারে। এটা কি ভয়ঙ্কর তথ্য? হ্যাঁ, এগুলি আমরা অবশ্য চেষ্টা করব নি। স্যার, এই যে আঘাত পাওয়ার পরে বাতের ব্যথা শুরু, এর ঝুঁকিতে কারা রয়েছে আমরা এই বিস্তারিত জানবো। স্যার, একজন দর্শক অপেক্ষায় রয়েছে। দর্শক কে আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। দর্শক, আপনি কি শুনছেন আমাদের? যে আমরা শুনছি, সমস্যাটা কি? মানে আমার খুব বাত ব্যথা, এদিক করে ধরে যায়, এদিকে ধরে যায়, অনেক সময় দেখা যাচ্ছে রাত্রে ঘুম থেকে উঠে কি মালিশ করতে হয়, বা মালিশ করতে হয়, মানে ব্যথার জন্য, বেশি ব্যথা। শরীরের কোন জায়গায় ব্যথা? শরীরের কোন জায়গায় ব্যথা? দর্শক, একটু জানতে চাই কয়েকটি প্রশ্ন। সেটা হচ্ছে আপনার বয়স কত, ব্যথাটি কতদিন ধরে, এবং অনেকদিন ধরে, এটা অনেকদিন ধরে, আমার বয়স 50, অনেকদিন ধরে এদিকে ধরে যায়, এদিকে ধরে যায়, মানে অনেক সময় রাত্রি ঘুমোর থেকেও ওই যে বাচ্চাটায় উঠে যায়। দর্শক, আপনি কি আমাকে আরেকটু স্পেসিফিক ভাবে বলবেন একটু, যে আপনার বয়স কত এবং মর্নিং এ ঘুম থেকে ওঠার পরে কি ব্যথাটি বাড়ছে?
দর্শক আপনি আমাদের সাথেই থাকুন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি। স্যার এত স্পেসিফিক না ওনার কথাগুলো, কিন্তু তারপর আমরা যতটুকু বুঝতে পেরেছি যে উনি দীর্ঘদিন ধরে ব্যথা অনুভব হচ্ছে ওনার, এবং ব্যথাটি সকালে ঘুম থেকে ওঠার পরে বেড়ে যায় এবং দিনের অন্যান্য সময় হয়তো বা কম থাকে। কিন্তু যতটুকু আমি শুনলাম ওনার কথায় যে ওনার বয়স মোটামুটি 50 বছর, উনি যা বুঝাতে চেয়েছেন সেটা হলো যে রাত্রে উঠে হয়তো বা ওনার একটু মালিশ করতে হয়। বাতের রোগটার কিন্তু একটু ভিন্নতা আছে। যদি কারো জয়েন্টে কোনো কষ্ট হয়, ওই জয়েন্টে কিন্তু হ্যাঁ আলতোভাবে অনেকেই আপনার এই যে মানে একটু আমাদের ওই যে বিভিন্ন বাম বা এগুলা বলে না, এগুলি লাগানিটা আলতোভাবে লাগা যেতে পারে, কিন্তু মালিশ মিনিং হলো একটু জোরেই লাগায়। তো ব্যথা বহুল জয়েন্টে আপনার জোরে চাপটাপ দেওয়া কিন্তু এটাতে ব্যথা বাড়াবে। কিন্তু যেটি হয়েছে আমি যেটা বুঝতে পেরেছি সেটি হলো আমরা ইংরেজিতে বলি ক্র্যাম্প, বলা হয় যে মাসেল পুল, অথবা আরেকটা রোগ বলি যে আমরা রেস্টলেস লেগ সিনড্রোম। মানে উনি শুয়ে পড়েছেন, শুয়ে পড়ার পরে ওনার এই পায়ে অস্বস্তি কষ্ট, এই অস্বস্তি কষ্টটা ওর জন্য ওনার ঘুম ভেঙে যায় বা ঘুম আসতে পারে না। এই সময় করে কি এনারা উঠে যদি কেউ এরকম চেপে চুপে দেয় বা উনি যদি একটু হাঁটাহাঁটি করেন, তারপরে ওনারা এটার পরেই কিন্তু উনি একটু ঘুমাতে পারেন। তো এগুলোকে আমরা বলি মূলত দুইভাবে ভাগ করে, একটা রেস্টলেস লেগ সিনড্রোম অথবা ক্র্যাম্প। ক্র্যাম্প যদি হয় এটা কমন, এটা অনেকেরই হয়। দেখবেন যে আমাদেরও যদি কেউ দৈনন্দিন ব্যায়াম এক্সারসাইজ করে শরীরটা ফিট না থাকে, অথবা কারো যদি মাংসপেশিগুলি আপনার যথেষ্ট শক্তিশালী না দৈনন্দিন কর্মকাণ্ড করার জন্য, এবং রাত্রেবেলা মূলত পর্যাপ্ত পরিমাণের পানি খান না, এনাদের হয় কি রাত্রে যখন উনি আমরা আড়মোড় বলি না, শরীর এরকম বা পাটা এরকম টাইট করলাম, তখন এক গ্রুপের মাংসপেশি কিন্তু চট করে খিচে ধরে। এটাকে বলা হয় মাসেল পুল। এই মাসেল পুল কিন্তু কমন জিনিস। তো এখন এইটার থেকে আমরা বাঁচবো কি করে? যার জন্য উপদেশ হলো যেই গ্রুপের মাসেল পুল, এই জায়গা কিন্তু অনেক জায়গায় হতে পারে, পায়ে যেমন হয়, তারপরে আমাদের থাইও হতে পারে, চেস্টেও হতে পারে। বলে যে আমি হাতটা এরকম করে নিছি, আমার এটা ধরে আটকায় গেল। আবার অনেকে বলতে যে একটা কাজ অনেকদিন উনি কাজ করেন না, একটু ঝুঁকে কাজ করতে গেছি, আমার কোমরটা মাংসপেশিটা চট করে আটকায় ধরলো। তো এগুলি হতে পারে। উপায় হলো যে আমরা যে প্রতিদিন আমাদের একটু শারীরিক পরিশ্রম করা, ব্যায়াম এক্সারসাইজ করা, যেই গ্রুপের মাংসপেশি আমার কষ্ট দেয় এটাকে আমার মানে যাতে স্ট্রেস করি। খেলোয়াড়রা যেমন মাঠে স্ট্রেস করে না, এগুলো এই জন্য যাতে পুল না হয় এই জন্য করে। আর পানি খাওয়া ইম্পর্টেন্ট। সেই পানিটা কিন্তু একবারে না, অল্প অল্প করে বারে বারে খাওয়া। অনেকেই রাত্রেবেলায় যেহেতু একটু আমাদের মানে প্রস্রাব করতে উঠতে হতে পারে, এই কষ্ট বোধ করেন, অনেকে রাত্রে পানি খেতে চান না। উনি মনে করেন আমি দিনে খেয়ে ফেলেছি, রাত্রে লাগবে না। তো যদি এই জায়গাগুলো ডিহাইড্রেটেড হয় তাহলে কিন্তু মাসেল পুল বেশি হয়। আর আরেকটা হলো যদি আমরা ব্যায়াম এক্সারসাইজ করি, আমাদের প্রত্যেকের শরীরে কিন্তু পেশির ফাঁকে ফাঁকে চর্বি জমে। তো যদি আমরা ব্যায়াম এক্সারসাইজ করি, ডায়েট করি, আইডিয়াল বডি ওয়েট মেনটেন করি, তখন কিন্তু এই মাংসপেশিগুলির ওই চর্বিগুলি আস্তে আস্তে ক্ষয়ে যায়, তখন কিন্তু দেখা যায় এটা কমে যায়। এটার আরেকটা উদাহরণ হলো কেউ যদি হাঁটতে যান, দেখে যে তার শুরুতে উনি হঠাৎ তাড়াহুড়া করে একটু হাঁটতে গেলেন, কিছু দূর হাঁটার পরেই কিন্তু টান লাগে, অনেক ক্ষেত্রে টান লেগে যায়। এই কথাটা বলে ঠিক একই রকম এই জিনিসগুলো। এই ক্ষেত্রে এক্সারসাইজটাই কি একমাত্র সমাধান নাকি আরো অল্টারনেটিভ কোনো ওষুধ আছে? মানে ঔষধ আছে, তবে ন্যাচারাল স্বাভাবিক ন্যাচারাল প্রক্রিয়ায় যেটি করা সম্ভব, তারপরে আমার মনে হয় ওষুধের চিন্তা করা। কারণ ওষুধের তো পার্শ্ব প্রতিক্রিয়া থাকবে। আর আমি সারা ওষুধ নির্ভরশীল হতেও হোক কেউ, এটা আমি নিজেও চাই না। কিন্তু একজন ব্যক্তিকে যদি দীর্ঘ সময় এটি ভোগায়, যেমন আমাদের দর্শক যিনি ফোন করেছিলেন তিনি বলছিলেন যে প্রায় অনেক দিন ধরে তিনি এই ধরনের সমস্যায় ভুগছেন, তো আমরা এটাকে ওইটুকুতে আসলে নির্ণয় করে ফেলতে হবে না কোনটা। একদমই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়াটা খুব জরুরি, যে আসলে সমস্যাটি কি কারণে এবং এটি ডায়াগনোসিস করে তার পরবর্তীতে যদি কোনো ওষুধ প্রয়োজন হয়। স্যার আরো একজন দর্শক সংযোগ। জি শিওর। দর্শক কে আছেন? আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম। জি জি। রাজশাহী থেকে বলছি, আমার বয়স 56। জি আমরা শুনছি। জি আমার এই বছর দিয়ে হলো প্রত্যেকটা জয়েন্টে ব্যথা। আচ্ছা। কিন্তু আমি এই 5-6টা দেখাচ্ছি বিভিন্ন ধরনের, কোনো কিছু না সুরাহা মহাশা ঢাকা হিমোটোলজি আব্দুল্লাহ মামুনকে দেখাইছিলাম। তারপরে ওনার ওষুধ একটি ভালো,
কিন্তু হাতের দুইটা কোপ দিয়ে শুধু পায়ের জয়েন্টের নিচে জয়েন্টটায় এখনো ব্যথাটা তীব্র, কিন্তু ভবিষ্যৎটা বেশি। জি দর্শক, একটু জানতে চাই আপনার বয়স কত এবং এই যে ব্যথাগুলো হচ্ছে, 56। এই যে ব্যথাগুলো যে হচ্ছে এগুলো আসলে কি মানে কোনো সুনির্দিষ্টকরণ করেছে যে সমস্যাটি কি কি ধরনের বাত ব্যথা? এখন উনি তো বলছেন রিউমাটোলজি চিকিৎসা দিচ্ছেন আমাকে। আচ্ছা, ওষুধ খেয়ে কোনো সমাধান হচ্ছে না, করণীয় কি, তাই তো? মানে সমাধান ওই যে আগে নামাজ করতে পারতাম না, এখন নামাজ করতে পারি কিছুটা কম। জি 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 দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা আলোচনা করছি। আমার প্রশ্ন স্যার আমাকে একটা দিবেন, পরামর্শ দিবেন, আমি কি করব? জি জি আমরা আলোচনা করছি, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, উনি যেমনটি বলছিল ওষুধ খাওয়ার পর কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু এখন আসলে জীবনযাত্রার মান পরিবর্তন করার কোনো প্রয়োজনীয়তা রয়েছে কিনা? না, ডক্টর মামুনের নাম উনি উল্লেখ করেছেন যে ওই ডাক্তার কিন্তু আমার স্টুডেন্ট। বাতের রোগটা মনে হচ্ছে যে নির্ণীত হয়েছে, কয়েকটা জয়েন্টে এখনো ওই কষ্ট রয়ে গেছে। আমি মনে করি যে ওই ডক্টর মামুনের তত্ত্বাবধানে উনি থেকে ওষুধগুলো কন্টিনিউ করা এবং যে কটা জয়েন্টে কষ্ট আছে সেগুলির উন্নতির জন্যে ওই নির্দিষ্ট জয়েন্টগুলির ব্যায়ামের একটু বুঝে করতে হবে। আচ্ছা, ওইটা একটু করে তাহলে ওনার জয়েন্টের মোবিলিটিটা বাড়বে। যদি ঔষধ অ্যাডজাস্ট করা লাগে আর একটু অনেক সময় ডোজ বাড়াতে হয়, একই ডোজে সবটুকু ফলাফল পাওয়া যায় না। তো ওষুধ খাচ্ছেন, ওটা খেয়ে যদি ডোজ অ্যাডজাস্ট করে এক্সারসাইজ করে আমার মনে হয় ওনার এই কষ্টটা একটা সময় লাঘব হবে। কিন্তু সবটুকু প্রত্যাশা সবসময় পূরণ হয় না। কারণ হলো যে রোগটা শুরু হওয়ার কতদিন পরে আমরা চিকিৎসায় গেলাম। মানে এখন আমাদের এই যে জয়েন্টটা ন্যাচারাল যেটা অবস্থা, যেই অবস্থায় আমরা প্রাপ্ত হয়েছি, এটাতে অনেকটা আগুন ধরার মতো। মানে সহজ করে যদি আমরা বলি একটা জয়েন্ট কিভাবে নষ্ট হয়, ওখানে প্রদাহ মানে ওর মধ্যে ইনফ্লামেশন হচ্ছে, একটু একটু করে জয়েন্টের আশপাশে যা স্ট্রাকচার এগুলাকে তো আসলে ক্ষতি করার পরে হয় কি এই জয়েন্ট কিন্তু স্বাচ্ছন্দ্যের সঙ্গে আমরা আবার মুভ করতে পারি না। আচ্ছা, একটা সময় না করার মানে এটা তো এর সঙ্গে তো একক শুধু জয়েন্টই না, আশপাশের ওই ক্যাপসুল, জয়েন্টের ক্যাপসুল আছে, জয়েন্টের লিগামেন্ট আছে, মাসেলগুলি আছে। এখন এইটার একটা নির্দিষ্ট শেপ আছে, ওই শেপ যদি না থাকে তাহলে এটা তো স্বাচ্ছন্দ্যের সাথে মুভ করবে না। নিশ্চয়ই। আবার দৈনন্দিন কর্মকাণ্ডে আমরা যেই চলাফেরা করি তখন এই স্বাচ্ছন্দ্যের যেই জয়েন্ট মুভ করে না, ওই কারণেই কিন্তু আবার ব্যথা হয়। যেটা মূল বাতের যেই রোগ ওইটা হয়তো বা কন্ট্রোল হয়ে গেছে, এটা ড্যামেজ বা ক্ষতি হওয়ার কারণে এখন ওনার একটু ব্যথা হচ্ছে। কি করতে পারি আমরা? উনি যদি একটু এক্সারসাইজ ঠিক মতো করেন, উনি খেয়াল করতে হবে কতটুক হাঁটলে, কতটুক চললে পরে যে ওনার ওই কষ্টটা খারাপ হয়। ওই সময় যদি উনি জয়েন্টটাকে একটু রেস্ট দেন, তারপরে যদি আবার হাঁটা শুরু করেন আর এই ওষুধপত্র যদি ঠিক মতো খান, আশা করা যায় হয়তোবা মানে সবটুকু নিরাময় হবে না, 2-1% কষ্ট থাকবে, বাট আশা করা যায় ভালো থাকবেন। নিশ্চয়ই। এবং এক্ষেত্রে স্যার এই ধরনের বাত ব্যথায় রোগী আক্রান্ত যারা রয়েছে তাদের ক্ষেত্রে আমরা সবসময় এক্সপেক্ট করি বা দেখি যে তারা এক্সপেক্ট করছে যে ওষুধের মাধ্যমে সবটুকু সুস্থ হয়ে যাব, সমস্ত ব্যথা নিরাময় হয়ে যাবে। লাইফস্টাইল মডিফিকেশনের বিশেষ কি কোনো ভূমিকা রয়েছে কিনা? অবশ্যই খুবই জরুরি। মানে একটা চ্যাপ্টার যদি আমি সার্বিকভাবে বলি, এটাকে আমরা বলি অস্টিওআর্থ্রাইটিস, মানে বয়সজনিত কারণের বাত, যা হাঁটুতে ব্যথা করে, আমাদের শোল্ডারগুলিতে করে, হিপেও করে, কোমরেও করে। তো এই বাতের সঙ্গে আপনার সম্পর্কিত হলো ওজন। অনেকগুলি কারণ আছে। আমাদের যদি পরিবারে বাবা মার ভাই বোনের থাকে তাও হয়। কেউ যদি আমার জীবনে এই কায়িক পরিশ্রম বেশি করেন, যেমন একজন মানুষ আসলে কত কেজি ওজন উঠাবেন, তো উনি যদি এটা নিয়ে ওনার জীবিকায় তাই হয়, তো ওই বেচারিটা তো এটা নিচ্ছেন, নিয়ে পরে তো ওনার এই জয়েন্টগুলির একটু ক্ষতি হচ্ছে। একটা সময় গিয়ে তখন এই জয়েন্টগুলি ওনাকে আর সার্ভিসটা দিতে চায় না। আর ওজনের বিষয়টা হলো, আমরা যা ওজন, আমার যদি 50 কেজি ওজন হয় আর আমার তো গ্র্যাভিটি কাজ করে, মানে মহাকর্ষর এই যা টান, এই প্রেশার, এই সবই কিন্তু নামে আমার শরীরের সব ওজন এইভাবে যায়। এবং এটা যাওয়ার জন্য কিছু খুব সুন্দর একটা অ্যাক্সিস আছে, এবং এখান থেকে নেমে 2 ভাগে ভাগ হয়ে পায়ের তালুতে গিয়ে গোড়ালি এবং সামনের দিক থেকে এইভাবে গিয়ে কিন্তু এই আমার শরীরের ওজনটা গ্র্যাভিটিতে চলে যায়। এখন আমরা তো উঠি, নামি, চলি, ফ্রি, এবং আমার হাঁটুর অ্যাবিলিটি আছে 50 কেজিকে নিয়ে স্বাচ্ছন্দ্যের সাথে চলা, এটা যদি আমার 100 কেজি হয় তাহলে এটা
সার্ভিসটা দিতে দিতে ওই গাড়ি ঘোড়ার মতো এক সময় গিয়ে যে এই মানে জিনিসগুলি নষ্ট হবে, তো এই যে নষ্ট হবে তার মানে কি আমার ওজন একটা কারণ। তাহলে আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের ইম্পর্টেন্ট একটা কারণ হলো আমার এই যে ওজনটার নর্মাল আইডিয়াল বডি ওয়েটে আনা, নিশ্চয়ই এটা খুবই ইম্পর্টেন্ট। আর পুষ্টির বিষয়টা খুব ইম্পর্টেন্ট, মানে এটা আমি খেয়াল করি, এটা অবশ্য প্রত্যেকটা মানুষের আমাদের যেমন জানা দরকার, সেই সাথে ন্যাশনাল পলিসি যারা করেন ওনাদের জন্য আমরা বলবো যে আমার মানুষ গোশ খাচ্ছে, সেই গোশে আসলে যেইটুকু গোশ খায় তাকে ওই পুষ্টিগুণে ভরপুর কিনা, ডিম খেলে পুষ্টিগুণে ভরপুর কিনা, মাছ খেলে পুষ্টিগুণে ভরপুর কিনা, এইটা তো আমার থাকতে হবে। আমি যে চাল খাই, আমাদের দেশে তো আমরা কাটা চাল খাই, তো এই যে কাটা চাল খাই ওর যে চামড়ার মধ্যে যে পুষ্টিগুণ এটাও তো প্রাপ্তি হয় না। এবং এই সব যখন আমাদের প্রাপ্তি থাকে না তখন এটা শরীরের উপরে ইফেক্ট ফেলবে। আবার আমাদের যদি আমরা ওই এক্সারসাইজ না করি, আর একজন মানুষ আমাদের নলেজ দেওয়া উচিত যে আসলে আমি কি ধরনের কাজ করি। যেমন আজকের আসনটা, এই আসনটা কিন্তু একটা কমফোর্টেবল আসন, তো আমি আসলে কেমন আসনে বসতেছি। নিশ্চয়ই এই যে আমাদের বসার ভঙ্গিমায় ভুল বা জীবনযাত্রায় কিছু কিছু কাজকর্মে আমাদের অনেক ভুল থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা খুব একটা সচেতন নই, এবং আমরা সচেতনতা বৃদ্ধি করবার জন্য হয়তো বা এই প্রোগ্রামগুলোর আয়োজন করেছি। আমরা আরো বিস্তারিত জানাবো, তবে সবাই আছে একটি ছোট্ট বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি ডাক্তার অর্থি জোখরেফ, এবং আমার সাথে আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি ভাইস প্রেসিডেন্ট এশিয়া প্যাসিফিক লিগ অফ অ্যাসোসিয়েশন ফর রিমাটোলজি আপলার। দর্শক, স্যার বিরতির পর আবার স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমরা আলোচনা করবো, কিন্তু একজন দর্শক আমাদের অপেক্ষায়। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। কি সমস্যা? আমার বয়স হলো 30 বছর, আমার নাম হলো সাইফুল, বলছি। আমার হাঁটুর নিচ থেকে শুরু করে আমার এই পার যে আছে লেগগুলো আছে, এগুলো ব্যথা পায়, বেশি হয়। কি করেনি বা কি করতে, আমার হাঁটুর জয়েন্ট একটা ব্যথা ছিল, অনুসারে দেখেছি হাঁটুর, কিন্তু আমার পায়ের যে হাঁটুর নিচে অংশটা সেটা ব্যথা পায়, রাত্রিবেলা বেশি হয়। রাতের বেলা বেশি হয়। এবং আপনার বয়স কত, ডায়াবেটিস রয়েছে কিনা? না, আমার ডায়াবেটিস নেই, বয়স 40 বছর। জি স্যার, কিছু প্রশ্ন করতে চান কিনা? কোমরে কোনো ব্যথা আছে? না, কোমরে কোনো ব্যথা নাই। হাঁটু ফুলে গিয়েছিল? না, হাঁটু ফুলে নাই, কিন্তু হাঁটুর সিঁড়ি দিয়ে ব্যথা লাগতো, কিন্তু ডাক্তার দেখিয়েছিলেন, ডক্টর সাইফুল মোহাম্মদ স্যারকে, তারপর আপনার হাঁটু ব্যথা না। আপনার ওজন কেমন? ওজন 71 কেজি। 71 কেজি। হাঁটুতে কোনো আঘাত পেয়েছিলেন? না, জি না। সিঁড়িতে উপরে উঠতে কষ্ট না নামতে কষ্ট? সিঁড়িতে উঠতে কষ্ট হয়, কিন্তু নামতে বেশি কষ্ট হয়। এবং হাঁটুতে ব্যথা এখন নাই, হাঁটুটা ভালো হয়ে গেছে, কিন্তু আবার পায়ের নিচের অংশটা যে মাথার এইগুলো খুব ব্যথা করে। আচ্ছা, মাংসপেশিতে ব্যথা। জি দর্শক, আপনি এই ব্যথাটি কি কারণে আমরা বিষয়টি নিয়ে আলোচনা করছি, আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, এখন ওনার বয়সটা 40 বছর, ওনার হাঁটুতে ব্যথা ছিল, সিঁড়িতে উঠতেও কষ্ট, নামতে বেশি কষ্ট হয়, এবং এখন ওইখানে তেমন কষ্ট নাই। উনি ওনার ভাষ্য অনুযায়ী পায়ে মাংসপেশিতে ব্যথা এবং রাতের বেলা ব্যথা বাড়ে। রাতের বেলা ব্যথাটা বাড়ে। আমরা আরও কিছু জিনিস আসলে পরিষ্কার হতে পারলে ভালো ছিল। যেহেতু যা উপাত্ত থেকে মনে হয় আমাদের কিন্তু কোনো জয়েন্টে যদি কোনো কষ্ট থাকে সেটিকে রক্ষা করার জন্য প্রাথমিক চেষ্টাটা করে মাসেল, যে মাংসপেশিগুলি করে। তো উনি এখন ওনার জন্য যে বিষয়টা হবে, উনি সিঁড়িতে উঠতেও কষ্ট, নামতেও কষ্ট, বয়স যেই লেভেলে গিয়েছে। আগে আমরা বলতাম যে 40 বছরের ঊর্ধ্বে
ডিজেনারেটিভ অর্থাৎ বয়সজনিত কারণে যে বাত, এটার কথা বলতাম। কিন্তু এখন দেখা গেছে যে না, 30 বছর থেকে শুরু হয়ে যায়। তার মানে ওনার ওই যে যেহেতু ওনার অন্য সময় হাঁটুতে এখন আর কষ্ট নাই, যদি ওনার বাতের যে কষ্টটা যেটা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এটা হতে পারে, কিন্তু এখন মনে হচ্ছে যে মেকানিক্যাল মিনিং সিঁড়িতে উঠতে নামতে গিয়ে কষ্ট, ওজন একটু বেশি, এখন মাংসপেশিগুলিতে উনি চলাফেরা করলে কষ্ট পান। আপনার জন্য আমাদের পরামর্শ হলো যে আপনি নিশ্চয়ই চিকিৎসক দেখাচ্ছেন, ওনার সঙ্গে বিষয়টা শেয়ার করবেন। আর আমার দিক থেকে পরামর্শ হলো আপনার সিঁড়িতে উঠা নামাটা যাদের বাতের কষ্ট থাকে, হাঁটুতে বিশেষ করে কষ্ট থাকে, খুব ভালো জিনিস না। সমান জায়গায় আপনি হাঁটবেন, আর সিঁড়িতে যদি উঠতেই বা নামতেই হয় সময় নিয়ে উঠবেন, আস্তে আস্তে উঠবেন, সময় নিয়ে নামবেন। আপনার ওজন এখনও একটুখানি বেশি মনে হয়, তাহলে আপনি ওজন কমানোর চেষ্টা করবেন। মাংসপেশিগুলি যেন সবল থাকে সেটির জন্য আপনি একটু ব্যায়াম শিখে নেবেন, নিজের মতো করে না করে আপনি ওগুলো ব্যায়াম শিখে নেবেন। ফিজিওথেরাপিস্ট যারা আছেন ওনারা কিন্তু এটি শিখিয়ে দিতে পারেন কিভাবে করলে জয়েন্টের ক্ষতি হবে না। ওটি যদি করেন এবং সিঁড়িতে উঠানামা বা হাঁটা চলার সময় আপনি ওজন বহন করা বাদ দেবেন, যদি এটুকু করেন আশা করা যায় ভালো থাকবেন। এবং স্যার খুব চমৎকারভাবে বলেছেন, হয়তো বা দর্শকটি অনেক বেশি উপকৃত হবে। কিন্তু আমাদের দেশে আমরা যে রোগীগুলো ম্যাক্সিমাম পেয়ে থাকি বা আপনাদের শরণাপন্ন হয়, আমরা খেয়াল করলে দেখি যে প্রাথমিক অবস্থায় বেশিরভাগ রোগীরা চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে না, দীর্ঘদিন ব্যথা নিয়ে ভুগছে, হয়তো বা পাশের কোনো ফার্মাসি থেকে ওষুধ নিয়ে ব্যথানাশক ওষুধ খাচ্ছে। তবে নির্দিষ্ট একটি সময় পেরিয়ে যাওয়ার পরে যখন মুভমেন্ট রেস্ট্রিকশন হয়ে যায়, হয়তো বা জয়েন্ট ভাঁজ করতে পারছে না, তখন গিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন? বিষয়টির একটু পরিবর্তন হয়েছে, বিশেষ করে এই স্টুডিওতে আমি এসেছিলাম, এগুলি আমরা বলি, আমাদের অন্য ফেলো কলিগরা ডাক্তাররা বলে থাকেন। মানুষও এখন অনেকাংশে সচেতন, তবে আরও সচেতনতা দরকার। খুবই যৌক্তিক প্রশ্ন যে বিষয়টি আমি শুরুতে যদি আমি জানি যে আমার কি কষ্ট, কি ধরনের লাইফস্টাইল চেঞ্জ করলে, ওষুধ খেলে রোগের নাম কি, এগুলি যদি আমরা আগেভাগে ধরতে পারি এবং চিকিৎসা দিতে পারি, তাহলে কিন্তু রোগটির যে জটিলতা এটি থেকে আমরা রোগীদেরকে বাঁচাতে পারি, সম্ভব। আর মানে এখন এটি কেন হচ্ছে এটার কারণ হিসাবে আমিও নিজেও খুব নিজেকে প্রশ্ন করি, কেন আমাদের মানুষগুলি এমন করে ভাবে। তো কারণটা হলো কি, যেই জিনিস এত মুখে মুখে এত কষ্ট হয়, মুখে মুখে কিন্তু প্রচার, বাতের কষ্ট আছে। একটু খেয়াল করলে দেখবেন আমাদের দেশের লোকজন এখন ডায়রিয়া ডিসেন্ট্রিকে পাত্তাই দেয় না। ও ডায়রিয়া তো একটু হয়েছে, একটু এইটা খাবো ওইটা খাবো, এরকম করে ঠিক হয়ে যাবে। ঠিক এটাকেও ওইভাবেই নেয়, মানে সমাজ জীবনে কিন্তু আপনার সিরিয়াসনেসটা তুলে ধরা হয় নাই। একটু ব্যথা হয়েছে, ও ঠিক আছে ইয়াটা খাও, ঠিক হয়ে যাবে। এতে হয় যে পরবর্তী পদক্ষেপ নেওয়ার মানসিকতাটা আমার নিজের মাঝেই নাই। তো এখন আমাদের এটা থেকে বের হয়ে আসতে হবে, কেননা সাধারণ একটা কষ্ট হতে পারে। আজকে আমরা যে আলাপগুলি করলাম, যে উপসর্গকে অনেকগুলি বললাম না, এটা শুরুতে যদি আমরা যদি সচেতন না হই, তাহলে কিন্তু যেদিন আমার নখটা পচন ধরে যাবে সেদিন তো আপনি সচেতন হয়ে হয়তো তখন আর কোনো লাভ নেই, সত্যি লাভ নেই। হয় ন্যাচারালি এটা পড়ে যাবে, না হলে এটা আমার কেটে বাদ দিতে হবে। এই জায়গাটাতে আমাদের সচেতনতা বৃদ্ধি করব আমরা। স্যার, জানার আছে অনেক কিছু, চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানবো, সচেতনতা নিয়ে জানবো। একজন দর্শক অপেক্ষায়। দর্শক কে আছেন, আপনার নাম বলে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনছি আপনাকে। জি স্যার, আমার দেশের বাড়ি হলো বরিশাল, আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। জি জি সালাম, আমরা শুনছি আপনাকে। আমি ফরিদপুরে থাকি, আমি জব করি। তো আমি স্যারের কাছে আমার একটা প্রশ্ন, যে আমি মাঝে মধ্যে বাত ব্যথায় ভুগি, যেমন আমার হাঁটুতে ব্যথা, তারপরে হাতের কোনোই ব্যথা, তারপরে পায়ের গোড়ালিতে ব্যথা। তো এইটা সবসময় হয় না, মাঝে মধ্যে, যেমন 2 দিন 3 দিন হলো, এরপরে আবার কমে গেল, আবার দেখা গেল 1 সপ্তাহ পরে আবার একটু ব্যথা হলো। তো এটার জন্য আসলে সঠিক চিকিৎসা কি, এইটাই স্যারের কাছে আমার প্রশ্ন। আপনি কি এখন পর্যন্ত কোনো বিশেষ পরীক্ষা করিয়েছেন? না, এই ব্যাপারে আমি কোনো পরীক্ষা করাই নাই। তো করলেন কিভাবে যে এটি বাত ব্যথা? এবং দর্শক একটু কি জানাবেন আপনার বয়স কত, কোন পেশায় রয়েছেন আপনি? জি, আমার বয়স হলো 40 প্লাস। জি জি, আমি একটা জব করি ওষুধ কোম্পানিতে। জি জি। তো আমি আসলে আমার দেশের বাড়ি বরিশাল, যেহেতু আমি লোকমুখের কাছে শুনছি যে এটা বাত ব্যথা এবং এটা হাঁটা বাত। জি, আমরা বুঝতে পেরেছি দর্শক।
আপনি আমাদের সাথেই থাকুন। স্যার, উনি যে সমস্যাটা বলছিল উনি হয়তো নিজের মতো করে ডায়াগনোসিস করেছে, আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব, তবে সময় হয়েছে আরেকটি বিরতি নেবার। প্রিয় দর্শক, নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠান থেকে নিচ্ছি আবার একটি বিরতি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য সংলাপ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার অর্থি চোখরেফ এবং আমার সাথে আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম, যিনি সাবেক চেয়ারম্যান রিউমাটোলজি বিভাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ভাইস প্রেসিডেন্ট এশিয়া প্যাসিফিক অফ লিগ অ্যাসোসিয়েশন ফর রিউমাটোলজি। বিরতির পর আবার স্বাগত আজকের আয়োজনে। আব্দুল সালাম, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি। আপনি ভালো করে কথাটা বলতে পেরেছেন। আপনার জয়েন্টের কষ্ট আসে যায়, ইংরেজিতে বলে মাইগ্রেটরি, আপনার নামটা দেওয়া সুন্দর লেগেছে, চলমান বাত। যাই বলেন না কেন, আপনার উচিত হবে, এটা এক ধরনের বাতের রোগ, এটাতে আপনি নিশ্চিত থাকেন। এগুলো দুই গ্রুপের মধ্যে আমরা ভাগ করি, একটা হলো স্পন্ডিলো আর্থ্রোপ্যাথি অথবা রিমাটয়েড আর্থ্রাইটিস। কেউ কেউ এটাকে গাউট বলে সন্দেহ করেন, কিন্তু আপনার যে উপস্থাপনা সেটাতে গাউট রোগ হওয়ার সম্ভাবনা আমি মনে করছি না। আপনি একজন রিউমাটোলজিস্টের সঙ্গে পরামর্শ করবেন, করে আগেভাগে নির্ধারিত হোক আপনার কি রোগটা হয়েছে, সেটা অনুযায়ী আপনি যদি একটু চিকিৎসা করেন, নিয়ম কানুন মেনে চলেন, আশা করি আপনি বেশ ভালো থাকবেন, নর্মাল জীবনেই থাকবেন। স্যার, আপনাকে ধন্যবাদ, এত চমৎকারভাবে তথ্য দিয়েছেন এবং অনেক কিছু জানার আছে। স্যার, এই যে দর্শকটি সমস্যা ভুগছে কিন্তু চিকিৎসকের কাছে যাচ্ছে না, উনি নিজের মতো করে একটা ডায়াগনোসিসে পৌঁছেছে এবং আমাদের দেশের প্রেক্ষাপটে প্রত্যন্ত অঞ্চলগুলোতে বিশেষ করে এমন অনেক রোগীরা আছে যারা চিকিৎসা পদ্ধতিতে যেতে চায় না বা অনেকে জানেই না যে বাত ব্যথার জন্য কার কাছে যাবে। তো আপনার কাছে একটু জানতে চাই যে এই ধরনের জয়েন্ট ব্যথা, বাত ব্যথা, এই ধরনের সমস্যাগুলোর জন্য কোন বিশেষজ্ঞের কাছে যাওয়া প্রয়োজন এবং সেক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো কি কি রয়েছে? এটা দিয়ে আসলে রিউমাটোলজিস্ট যারা আসলে আমাদের দেশে একটা সমস্যা আছে, এই তথ্য উপাত্তের বিভ্রান্তি। অনেকেই যে বাত ব্যথা বিশেষজ্ঞ লেখেন, এটা বা মানুষ বুঝেন, কিন্তু এটার কারেকশন হওয়া উচিত, এটা হওয়া উচিত রিউমাটোলজিস্ট। আসলে এই বিষয়টার ডাক্তারই ওনারা। আর যে কোনো কষ্ট নিয়ে এনাদের কাছে গেলে এনাদের দায়িত্ব হলো নির্ধারণ করা কোন রোগটা হয়েছে, তারপরে কার জন্য কি করণীয় সেটা বলে দেওয়া। যেমন যদি কারো অর্থোপেডিক্সের সহযোগিতা লাগে ওইখানে পাঠানো, কারো যদি ফিজিওথেরাপি এক্সারসাইজের সহযোগিতা লাগে ওইখানে পাঠানো, এইভাবে উনি ভাগ করে দেবেন কোথায় যাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো এই বিষয়টি আমাদের দেশে এমনভাবে, যেহেতু অনেক রুগী সবাই এটা প্র্যাকটিস করতে চান বা মানুষজন যা পছন্দ করেন ওখানে যান, উনি একটা চিকিৎসা দিয়ে দেন, এটা থাকা উচিত না। এটা রেফারেল সিস্টেম করা উচিত। এইটার প্রকোপ এত বেশি যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলিতেও কিন্তু এটার একটা সেল, একটা কর্নার তৈরি করে দেওয়া উচিত। দিয়ে তাহলে আমার লোকজনগুলি গিয়ে যখন বুঝবে, একটা সময় আমার এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু মানুষ বুঝতো না রিউমাটোলজি বিভাগ কি। দেখা যাচ্ছে যে অর্থোপেডিক্স, ফিজিক্যাল মেডিসিন, ইন্টারনাল মেডিসিন, পেইন মেডিসিন, এত নামে বিভ্রান্তির ছড়াছড়ি। সুতরাং এটা সরকারের করা উচিত, লোকজন জানা উচিত। আর মিডিয়া যেভাবে একটু সহযোগিতা করছে, এটা যদি আসলে মিডিয়া যদি একটা প্ল্যান্ড ওয়েতে এটা করে, আমাদের লোকজনরা কিন্তু অনেক দর্শক, প্রত্যেকটা মিডিয়া যেমন নিউজ 24 অনেক দর্শক, ওনারা শুনে শুনে একটুখানি পরিবর্তিত হবেন। এবং পাঠ্যক্রমে বইয়ে বাচ্চাদেরকে বিদেশে এটা শেখায়, এটা পাঠ্যক্রমে যোগ হওয়া উচিত যে আমার কোন উপসর্গে কিতে আমার ডাক্তারের কোন চিকিৎসকের কাছে যাওয়া জরুরি। একটু জানতে চাই স্যার, চিকিৎসা পদ্ধতিতে আধুনিকতায় কোনো ছোঁয়া আছে কিনা বাংলাদেশে? অনেক পরিবর্ধিত হয়েছে আমাদের চিকিৎসা ব্যবস্থা। আগে আমরা যে ওষুধগুলি হাতে নাগালে পেতাম না, এখন বাংলাদেশে সেই ওষুধগুলি পাওয়া যায়। একটি ঝামেলা যে এটার একটু দাম বেশি। আমি কিন্তু এখানেও বলি, অন্যান্য সব জায়গাতেও বলি, যদি আমার কোনো জায়গায় সরকারের ট্যাক্স মওকুফ করা উচিত, সেখানে আমার এই বিষয়ের ওষুধগুলি, ক্যান্সার তো আমার টার্মিনাল অবস্থা, অবশ্যই ওটার ওষুধ আমার লাগবে। কিন্তু এইখানে যেটা ক্যান্সারের চেয়ে কেন খারাপ বলি, মানুষের লাইফটাই তো পঙ্গু হয়ে যায়। ও তো নিজের বোঝা হয়, পরিবারের বোঝা হয়, দেশের বোঝা হয়। এইখানে যদি ট্যারিফ, যেই ওষুধগুলি আমাদের বাইরের দেশে পাওয়া যায়, আমাদের যদি ট্যাক্স মওকুফ করে দেওয়া যায়, তাহলে কিন্তু আমার দেশের মানুষের এখন যে ক্রয় ক্ষমতা এই ওষুধগুলি কিনতে পারবে। আধুনিক এই ওষুধগুলি দিয়ে আমরা বাতের রোগের যাদের চিকিৎসা করছি, তাদের জীবনটা কিন্তু নিয়ার নর্মাল, অর্থাৎ স্বাভাবিক নর্মাল মানুষের যে যত বৎসর গড় আয়ু, এই আয়ুতে পৌঁছানো যাচ্ছে। মেয়েদেরকে মা করা যাচ্ছে, বাচ্চাদেরকে স্কুলে পড়ানো যাচ্ছে, ইয়াং যুবকদেরকে কাজে রাখা যাচ্ছে।
তাহলে আমার তো অনেক দিকে অনেক বেনিফিট। আমাদের এটা পরিকল্পিতভাবে চিন্তা করা উচিত, আমাদের দেশের পলিসিতে এটা আসা উচিত, এটা অ্যাডভোকেসি, এটা প্রচার প্রসার আরও করা উচিত, এবং পলিসিতে আনা সচেতন করা ফার্মাসিউটিক্যালস কোম্পানির মালিকদেরকেও ওনাদের কাছে আমার আবেদন থাকবে এইখানে একটু প্রফিট কম করা এবং এই নলেজটা আমাদের আপামর জনসাধারণকে দিয়ে দেওয়া যে আমার চিকিৎসা আছে। আশা যদি না থাকে, যেহেতু চিকিৎসা একটু ব্যয়বহুল, তাই এই ক্ষেত্রে যদি সীমিত করা যায়, ওষুধের দামটা একটু কমিয়ে আনা যায়, প্রত্যেকটি ব্যক্তি হয়তো অনেক বেশি উপকৃত হবে এবং ওষুধের মাধ্যমে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এই রোগটিকে। একদম শেষ প্রান্তে স্যার, আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের দেওয়া পরামর্শ মেনে অবশ্যই নিজেদের জীবনযাত্রা, খাদ্যাভ্যাসে অবশ্যই পরিবর্তন নিয়ে আসুন এবং এতক্ষণ আমাদের সাথে থেকে অনুষ্ঠানটি দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।